প্রেমে নীল কাব্য লেখনীতে নরেন কবির তৃষা। পর্ব সংখ্যা ২০। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটায় ১০টা চলমান। মহারৌফিনের সাথে সন্ধ্যার পরপরে এসেছিল, যার তরুণ বাড়ির সকলের সাথে বেশ ভালোভাবে আলাপচারিতা হয়েছে তার। তবে আবার অবাক করা বিষয় হচ্ছে, রওফিনের মা শুধু তার দিকে আর চোখে তাকিয়েছে, সম্ভবত চিনতে পারেনি। তবে একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার করেছে মাহা, এ বাড়িতে প্রতিটা সদস্যই অসাময়িক, বিশেষত মির্জা সাইমা আর রুমা নারা খান। মির্জা সূচনা একটু কঠোর স্বভাবের, তবে অনেক স্নেহময়ী এবং যত্নশীল। তিহু আর নীল ফিরেছে কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে বাড়ির সব নবীনীদের সাথে নাহার ঘরে উপস্থিত। এটা চিরচাহিত ঘটনা। প্রতিদিনই খাওয়া দাওয়া শেষে ঘুমের আগে সবাই এসে নাহার রুমে আড্ডা দেয়। কি করা যায় বলতো রাফা? কি আর করবে, তুমি তোমার রুমে যাও। এতগুলো মেয়ের মধ্যে তোমার কি, হ্যাঁ? থাপড়ায়া কান লাল করে দিব, চুপচাপ বস। পারো তো খালি ওইটাই। আহ, কি হচ্ছে এসব? থামবি তোরা? মনে নেই আজকে আমার মাহার সাথে গল্প করব? কতটুকু বললো নাহা? রাফা বলল, সেটা তো আমি জানি, কিন্তু দেখো না নিহিত ভাই কি করে। তিহু বলল, তাহলে এই আর কি, ডিসিশন ফাইনাল যে কালকে আমরা একটা গাড়িতেই যাব? নাহা, সেটা তো জানতাম, কিন্তু আমার বউ পাগলা ভাই কি আর তার বউকে আমাদের সাথে যেতে দিবে? তার সাথে এবার সবাই সায় মেলালো। মাহাও যে পিড়ি দেখছি। তুই কটমটিয়ে তাকালো নাহা আর মাহার দিকে, একেবারে তাদের দিকে তাকিয়ে মুচকিও হাসলো। মূলত বাড়ির সব নবীনদের সাথে এই কয়েক মুহূর্তের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠেছে মাহার। মাহার বাচ্চা, বলল তিহু। মাহা বলল, আমার বাচ্চা নাই। রাফা বলে উঠল, বৌমনি সব বাদ দাও, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। তিহু মাহার দিকে আর চোখে তাকালো, রাফার দিকেও তাকালো, রাগ সংবরণ করার চেষ্টা করলো। বলো। একটা জিনিস জানো, রৌফিন ভাইয়ের একটা গার্লফ্রেন্ডের নামও ছিল মাহা। নাহা আপুও তো জানে। বলো আপু। সে নাহার দিকে তাকালো, নাহার চোখের মুখে বিস্ময়, কিন্তু এটা ভাবার চেষ্টা করে সে বলল, কে বলতে? কে বলতো? ওই যে যাকে আম্মু বকেছিল, বলে ভাইয়া রাগ করে কানাডা চলে গিয়েছিল পড়াশোনার জন্য। এত কুচের মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে মাহা। এইদিকে তিহু বিষময়ের চূড়ান্ত পর্যায়ে। তার মানে কি? তার মানে কি সে যা ভাবছে তাই? কিন্তু কেমনে কি? মনে চলা হাজারটা প্রশ্ন দমিয়ে রেখে সে রাফার উদ্দেশ্যে বলল, মানে ব্রাদার কোনো মেয়ের জন্য কানাডা চলে গিয়েছিল? হ্যাঁ তো। ও তোমার তো বলাই হয়নি ভাইয়ার কোচিং একটা মেয়ে ছিল। কথা শেষ করতেই পারলো না সে। নিহিত তার মাথায় সজোরে একটা গাড্ডা দিয়ে বলল, পাকনামের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না? রাফা গাড্ডা মারার স্থানে হাত বোলাতে বোলাতে বলল, আমি মিমিয়ার কাছে বিচার দিব। দেখো, অভিশাপ দিচ্ছি, তোমার জীবনে তোমার বিয়ে হবে না। নিহিত বিড়বিড় করে বলল, বউ তো বড় স্বয়ং আমার সামনে বসে আছে। এতটা আসতে যে কেউ বুঝতেও পারলো না। রাফা নিশ্চিত হতে বলল, কি বলে? কিছু না। তিহু স্থির হয়ে আছে। তার মানে ব্রাদার রফিন সেই রফিন। এই জন্যই মাহা আগের দিন আসতে চাচ্ছিল না, অদ্ভুত বিয়োগ করছিল। সবটা স্বচ্ছ কাছে নেয় যেন পরিষ্কার তিহুর সামনে। বাতে এসব, তৎক্ষণাৎ বলে উঠল নাহা। সে মাহা নিজেও যে পরিমাণ অস্বস্তিতে পড়ে আছে, তোরাও না। সে মাহার দিকে ফিরে পড়ল, প্লিজ ডোন্ট মাইন্ড মাহা, অ্যাকচুয়ালি ওরা অমনই। মাহা আলগোছে মাথা নাড়ে। হুট করে তার দৃষ্টি দরজার পর্দার আড়ালে কাউকে দেখলো। চোখ কুঁচকে তাকালো সে। তাতে এমন তাকিয়ে থাকতে দেখেই তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তিহু নিজেও। সঙ্গে সঙ্গে দণ্ডীয়মান ছায়া মূর্তির প্রস্থান দেখলো সে। রাত তো অনেক হলো, আম্মু আবার বলেছে সকাল সকাল রওনা দেবে। তাহলে এখনই ঘুমিয়ে পড়া যাক। নিহিত, তুই নিজের রুমে যা। নাহার কথায় তার দিকে তাকালো সকলে। ওকে। ভদ্র ছেলের মতো বেরিয়ে যেতে সে আবারও ফিরে এলো। রাফা দিকে তাকিয়ে বলল, তুই যাবি না? রাফা, নাহা, মাহা আর তিহুর দিকে ফিরে বলল, আচ্ছা আমি যাই বরং। বেরিয়ে গেল তারা দুজন। পরপর মায়ের ডাকে গেল নীরা। তার থেকে যেতেই নাহা বলল, বৌমনি তুমি বরং রুমে যাও, আমি আর মাহা এখানে ঘুমিয়ে পড়বো। কেন বলো তো? আমিও আজকে তোমাদের সাথে ঘুমাবো। কি বলো ভাইয়া? যদি
তার কথা শেষ না করতেই তুই হাত নাড়িয়ে বলল, আরে চুপ করো তো, আমি এখানেই ঘুমাবো, কেউ কিছু বলবে না, তোমাদের বরং রেস্ট নিতে লাগো, আমি রুম থেকে পাশ বালিশটা নিয়ে আসি বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। রুমের সামনে সে থমকালো তিহুর পদচারণ, কারণ একটাই, ভেতর থেকে শোনা যাচ্ছে নীলের গর্জন, ইডিয়েট, তোদেরকে আমি ওইটা বলেছি, স্টুপিটের দল, একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, জাস্ট শাট আপ। তিহু সামান্য একটু ঢুক গেল। আল্লাহ জানে কার কপালে শনি নাচাচ্ছে এত সুন্দর করে কথা, কার কপালে জুটছে, যার কপালে জুটছে তার কি। সে বিন্দাস ভঙ্গিমায় প্রবেশ করলো রুমে। এদিকে তাকে প্রবেশ করতে দেখে নীল ফোনটা রেখে তার দিকে তাকালো। হঠাৎই নীল জোরে একটা চিৎকার দিয়ে ওঠে, শাট আপ। নীলের চিৎকার কেঁপে ওঠে তিহু। একই ভঙ্গিমায় পিছনে ঘুরে তাকালো। এখনো কানে ফোন রেখে কথা বলছে লোকটা। তিহু তিনবার বুকে আলতো করে থাপড় দিল, বিড়বিড় করে বলল, আল্লাহ গো, চিৎকার মনে হচ্ছে যেন পুরো খানমহল কেঁপে যাবে। সে চটজলদি পাশ বালিশটা সেখান থেকে নিল, অতঃপর বেরিয়ে যেতে নিলে পেছন থেকে কোনো কথা কোনো কিছু ছাড়াই ওনার টান অনুভব করলো তিহু, আর চোখের সামান্য বড় বড় চোখ করে তাকালো। লজ্জায় আড়ষ্ট হলো যেন ফর্সা মুখশ্রী। কি করছেনটা কি বলে পিছে ঘুরতে দেখতে পেল নীল এখনো অপর পাশে ফিরেই কথা বলছে। ইস কি লজ্জার ব্যাপার। নীল তো তার ওড়না ধরেনি। আল্লাহ, নিচের মাথায় নিচের গাটা দিল তিহু, অতঃপর ওড়না ছাড়াতে যাবে তার আগেই বাবার বিছানার পাশে বেঁধে ওড়না ধপ করে পড়ে গেছে। তা ধরল নীল। কোথায় যাচ্ছ? নাহার রুমে। নীল ওড়নাটা ছাড়িয়ে নিজের হাতে শক্ত করে ধরল, সামান্য পেঁচিয়ে সেটা হাতের সাথে রেখে। কেন? ঘুমাবো। ওই রুমে কি, এই রুমে কি প্রবলেম? এই রুমটা পুরোটাই প্রবলেম, বিড়বিড় করে বলল তিহু। কি বলে? কিছু না, চুপচাপ লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমি রাহার রুমেই ঘুমাবো। ছাড়ুন তো আমার ওড়নাটা। নূর, আসতে বলুন, আমার কানে সমস্যা নাই, বাড়াবাড়ি করো না একদম, যদি করি তো। তার মুখের কথাটা মুখে থাকলো। নীল হাতে পেঁচে রাখা ওড়নাটা সজোরে নিজের দিকে টান দিল, সঙ্গে সঙ্গে তিহু যেন এসে ঝাপটে পড়লো নীলের প্রশস্ত বুকে। আর এই কাজে যেন ওড়নাটা আরেকটু খুলে গেল। আর এখানে তো স্বয়ং নীল তার সামনে দাঁড়িয়ে লজ্জায় মিয়ে যাচ্ছে। কাণ্ড দেখে তিহু নিজেও, ওড়নাটা দিন। তাহলে এমন লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে দেখে নীল ওনার হাতের সাথে পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে বলল, সামান্য ওড়না খোলাতেই তোমার এই অবস্থা? এই সাহস নিয়ে তুমি আমার সাথে তর্ক করো? ফের বাঁকা হাসলো নীল। আপনি আমার ওড়না দিবেন কি না? যদি না দেই চিৎকার করব কিন্তু আমি। নো প্রবলেম, আমার রুমটা সাউন্ড প্রুফ, সারা জীবন চিল্লালেও বাইরে থেকে একটা জড় পদার্থ তাও শুনতে পাবে না। সে ওনাটা হাতে রেখে পেছন থেকে ভাবলেশীন ভঙ্গিমায় ল্যাপটপ খুলে বসলো। দেখুন, আমি কিন্তু এবার সত্যি আপনাকে কামড়ে দিব। ও শ্যাট আপ লিটল গার্ল, সবসময় শুধু ভয় দেখাও, কাজটাও তো করতে পারো। আপনি আমার ওড়নাটা দিবেন কিনা? নিজে এসে নাও। তিহু উপরে অন্তর না পেয়ে খানিক বিরক্ত আর লাজুক ভঙ্গিমায় পাশের বালিশটা সামান্য উঁচু করে এগিয়ে এলো নীলের দিকে। দিন। নীল সবে সোফাতে বসেছে, তিহুকে সামনে আসতে দেখেই তা আপাদমস্তক বিড়বিড় করে বলল, বিউটিফুল। কথাটা এতটা আসতেই যে তিহু বুঝতে পারেনি। কি হলো, দিন না? সে হাত বাড়িয়ে রাখলো। নীল ওনাটা নিজের হাতের সাথে ছাড়িয়ে তিহুর হাতের দিকে এগিয়ে দিল, তবে এবার একটু দুষ্টুর ছল নিল সে। তিহু যতক্ষণে অন্যটা নিতে যাবে সামান্য গিয়ে, তখনই নীল পাটা তার দিকে বাড়িয়ে সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে নীলের উপরে আছড়ে পড়লো তিহু। ভারসাম্য হারিয়ে নীল পড়লো সোফার ওপর, আর তিহু পড়লো তার বুকে। সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। লাজুকতার অন্ত নেই যেন তিহুর। অদ্ভুত ভঙ্গিমায় কেঁপে উঠলো তিহু। তার মনে পড়ে পাশ বালিশের নিচে পড়ে গিয়েছে, তবে সে ওনাটা বিহীন অবস্থায় নীলের ওপর। লজ্জায় মাটির সাথে গেঁথে যেতে ইচ্ছে করছে যেন তার। নীল বাঁকা হাসলো, লজ্জায় মিয়ে গিয়ে আসতে তিহু পরপর সেটা টের পেল কপালে আরো শীতল স্পর্শ। আমেরিকা, বলিস্টমোর, মেরিল্যান্ড শহর জুড়ে সূর্যের উচ্চ আভা। ঘড়ির কাঁটায় সকাল 5:45। জগিং শেষে সবে ড্রুইভ হিল পার্কের প্রশস্ত রাস্তার পাশে জলধারার কর্নিশ বেয়ে উপস্থিত ব্রেঞ্চিটার ওপরে বসে আছে আব্রাহাম। মুখে তার
কিঞ্চিৎ বিসঙ্গতা। আব্রাহামের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে চেয়ে হুট করে প্রশ্ন করল ফ্লোরা, হোয়াটস হ্যাপেন আব্রাহাম, এনি প্রবলেম? আব্রাহাম কোনো রূপ ভাবান্তর না দেখে, নাথিং। তাহলে এভাবে বসে আছো কেন? বাংলা কথাগুলো যেন বেশ ঝটপট বলে ফ্লোরা। কয়েকটা ইদানিং বাংলা ভাষা শেখা হয়েছে তার। আব্রাহামের সাথে একটু ক্লোজ হওয়ার প্রচেষ্টা তার, যাকে প্রফেশনালের বাইরে কিছু একটা বলা থাকে। ফ্লোরা মেয়েটা একটু অন্যরকম, এখানকার উপস্থিত অন্যান্য বিদেশিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। পরনে হালকা ফেব্রিক্সের অফ হোয়াইট টপ আর কাজ সমান চুলগুলো ক্লিপ সহ আটকানো। তুমি বাংলা বলার চেষ্টা করছো কেন? ফ্লোরা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নাথিং, জাস্ট ইউ আর সো বিউটিফুল ইন ইউর ওয়ান ওয়ার্ড, ইউ আর ট্রাঙ্ক ফ্লোরা, বাট নাথিং ফ্লোরা। আমার কথাটা তো শোনো, আই লাইক বাঙালি, ওকে, বাট এরপর থেকে জোর করে বাংলা বলার চেষ্টা করবা না। আই ফিল আনইজি, ওকে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ফ্লোরা বলল, তুমি কি বিডি ব্যাক করতে চাচ্ছ? ইচ্ছা আছে। কবে যেতে চাইছো? এই মাসে। এই মাসেই? ফ্লোরা কণ্ঠটা যেন কেমন শোনালো। আব্রাহাম তার দিকে ফিরে বলে, এনি প্রবলেম? নাথিং। সে এরপর হাত ঘড়ির দিকে তাকালো। ফ্ল্যাটে যাবে না? হুঁ। তুমি তো এগো, আমি আসছি। ফ্লোরা আর দাঁড়ায় না, চটজলদি প্রস্থান করে সেখান থেকে। আব্রাহাম তপ্ত শ্বাস ফেলে বলল, আমি ফিরছি তো, তা শুধু তোমার জন্য, তোমাকে আপন করে নিতে। মিষ্টি হওয়ার সোনালি রোদ্দুরে আলতো স্পর্শের সঙ্গে পাখপাখালিদের মন করা গুঞ্জনে আবৃত অপার্থিব সেই সকালে হঠাৎই ঘুম ভাঙল তিহুর। পিটপিট করে চোখ খুলল, ডাগর ডাগর চক্ষুদ্বয় পাশ ফিরে অনুভব করলো ওনার উপস্থিতি। কিছুটা অবাক হলো সে। সে তো তখন কখনো ওড়না খুলে ঘুমায় না, তাহলে ওইটা ওইখানে? পরক্ষণে মনে পড়লো কাল রাতের কথা। তড়িৎ বেগে বিছানার উপর উঠে বসলো তিহু। আশেপাশে একবার তাকিয়ে নীলের উপস্থিতি বোঝার বৃথা চেষ্টা করলো। কোথাও সে নীলের উপস্থিতি টের পেল না। লোকটা কোথায় গেল? ফ্রেশ হয়ে একটা কুর্তি আর আফগান পরে চটজলদি রেডি হয়ে নেয় তিহু। জলের স্নিগ্ধ লম্বা কেশ রশি চিরুনি আঁচড়ালো, কোনো মতে দামিয়ে রাখলো দ্রুত পায়ে সহিত রুম থেকে বের হলো। তবে দু কদম এগোতেই তার দেখা হয় তার জীবনে মহাবিপর্যয় নামক মুন্নির সাথে। মেয়েটাকে দেখে তিহুর ইচ্ছা করে চুলের মুঠি ধরে ঘুরিয়ে সারা শহর। তবে এমন অদ্ভুত বাসনা পূরণ হওয়ার ন। তিহু তাকে এক প্রকার না দেখার ভান করে পাশ কাটিয়ে এগিয়ে গেল। তবে কথায় আছে না, ঘটুক হাজার বিপর্যয়, তবে কখনো বেহায়া লজ্জা নাহিত হয়। মুন্নি হচ্ছে সেই চূড়ান্ত ধাপের বেহায়া। তাই তো লজ্জার মাথা খেয়ে একা পারছিল না বলেই কি এবার সঙ্গী নিয়ে এসেছ? তা ওইটা কি আমাদের বাড়ির আর কোন ছেলের ঘরে ঝুলিয়ে দিতে চাও? তার এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথায় পেছনে ঘুরল তিহু। রেগে তাকালো তৎক্ষণাৎ, মুখে প্রকাশ করলো না, গা জ্বালানো হাসি দিল। ঠিকই ধরেছ, তোমার মতো সাতচুনি তাড়াতে হলে আমার তো একটা সঙ্গী প্রয়োজন। আর ফর ইউ কাইন্ড ইউর ইনফরমেশন, আমার বাড়ি করা বন্ধ করো। ইউর নটস অর ইউর অন হাউস বেবস, এটা তোমার মামার বাড়ি, বুঝতে পেরেছ? পরক্ষণে জিব্বা কেটে দিয়ে বল, ও সরি। সত্যি বলতে গেলে তোমার নাম সাতচুনিটাই সুন্দর। তোমার ক্যারেক্টারের সাথে একদম মিলে যায়। কতগুলো বলে সেখান থেকে প্রস্থান করে তিহু। একবারের জন্য পিছে ফিরে তাকায় না, নতুবা হয়তো দেখতে পেত। তোপে থোড়া মুখ কেমন যেন ভোতা হয়ে গেছে মুন্নির। তো মিসেস একটা মহিলা বরের থেকে ছাড়া পেলেন। তবে রুমে ঢুকতেই মাহার এমন কথায় বুড়ো কোচকে তাকালো তিহু। তার এমন অবস্থায় শব্দ করে হেসে উঠল নাহা। মাহাও হাসলো মুখ চেপে। উল্টোপাল্টা কথা বলিস না কিন্তু একদম মাহু। আমি উল্টোপাল্টা কথা বললাম? ও মা। সে আজীব কাটলো। তারপর নাহার দিকে ফিরে বলল, তুমি বলো নাহু সুইটহার্ট, আমি কি কোনো ভুল বলেছি? নাহা তার সাথে সহমত পোষণ করলো। আমি জানতাম ভাইয়া তাকে ছাড়বে না। নাহার মাথা ঝাঁকালো একদম। তিহু মাহার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো শুধু। অতঃপর বিছানায় এসে বসতে তাদের গোছানো লেগেছে দিকে তাকিয়ে বলল, তোমরা রেডি তাহলে? অলমোস্ট রেডি বৌমনি। রাফুর কি অবস্থা? ও তো এখানে ঘুম থেকে ওঠেনি।
একটু পর বড় ফুপির কেলানি খাবে, তারপর উঠবে। আর নীরু, নীরু কি কখনো নিজেকে গোছানো নিয়ে নিজে করে নাকি কাকি আর সব গুছিয়ে দিতে হয় বলে রুম থেকে বেরিয়ে গেল নাহা। ও ছোট্ট করে কথা বলা মাহার দিকে ফিরল তিহু। মেয়েটা এখনো কতটা চঞ্চল, অথচ তিহু বুঝতেই পারছে না তার ভেতরে চলা তোড়বার। তবে আরো একটা দুষ্টু বুদ্ধি সে জানে, জেনে যখন গেছে তাই সে ব্রাদার মহার প্রাক্তন আর দুজনই দুজনকে এখন আগের মতোই ভালোবাসে, তাহলে আজকে সে বুদ্ধিটা প্রতিফলন ঘটাবে। তিহু এমন তাকিয়ে থাকতে দেখে মাহা বলল, ওই আমি তোর বর না, এমনি কি দেখিস? মাহার কথায় ধ্যান ভাঙলো তিহুর। রিশাদ আসবে না? ও বলেছে 7:30টার মধ্যে চলে আসবে। ও পরক্ষণে তার মনে পড়লো একটু আগে বলা মাহার কথাটা, তার মর্ম বুঝলো। এমন ভাবে তাকিয়ে আছি যেন আমি কোনো ছেলে যে তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছি। এমন ছিছি, আস্তাগফিরুল্লাহ, হোক তুই ছেলে বা মেয়ে, অমন করে তাকাবি না। সে মুখের দিকে তাকিয়ে একটু আদুরি ঢং করে বলল, আমাকে ওইভাবে দেখার অধিকার শুধু আমার হাব্বির। তুইও প্রত্যুত্তর করলো। কিছু বলতে যাবে তার আগে মাহার পেছনে থাকা আয়নায় সে দেখতে পায় রফিনের অবায়ক। সে কিনা দরজায় হেলান দিয়ে মুসকি মুসকি হাসছে। তিহু চাপা হেসে শটানে দাঁড়িয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, স্টেট উইথ ইওর হাবি। মানে মাহা পিছু ঘুরে তাকাতেই তৎক্ষণাৎ রুম থেকে প্রস্তার করেছে তিহু। আর দরজার ধারে মুচকি এসে দাঁড়িয়ে রয়েছে রফিন। কিচ্ছিত হতবাক দৃষ্টিতে তাকায়। রফিন ভিতরে প্রবেশ করতে দেখে এক প্রকার চেঁচিয়ে, স্টপ রাইট নাও। আর এক পাও এগোবে না, উল্টোপাল্টা কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। রফিন দুহাত উঁচিয়ে স্যালেন্ডার করার ভঙ্গিমায় বলল, পরেক্ষণে বাঁকা হাসলো, ট্রাস্ট মি, আমি কোনো কিছু উল্টোপাল্টা করতে আসিনি। আমি ওরকম ছেলেই নই। বাজে কথা বলবে না রফিন, বাজে কথা বলার জন্য তো আমি আছি। লাভ লাইন বলে রফিন মাহার দিকে এগোতে যায়। সঙ্গে সঙ্গে মাহা পাশ থেকে একটা কুশন তুলে তার দিকে ছুঁড়ে মারে। ভাই এখানে তুমি? আর মাহা তোমার সাথে কুশন? মাহা দ্রুত সরে যায়, তবে রফিন তাকে হুমকিদার ভঙ্গিতে বলে, তুই ওর নাম ধরে রাখলি কেন? ও মা, ও তো আমার ব্যাচের। তোর ব্যাচের তো কি হয়েছে, তাই তুই ওকে নাম ধরে রাখবি? কথাগুলো বললো নাহাকে। তো কি বলবো বৌমনি? কোনরূপ ভাবান্তর ছাড়ে রফিন বলল। তার এমন কথায় নাহা অবাক হলো। বৌমনি কেন? বৌমনি কেন বলতে যাব? বৌমনি তো তিহু। ও হ্যাঁ, সিস্টার তো বৌমনি, তাই না? তাহলে তুই বরং ওকে বৌমনি বলেই ডাকিস। কিন্তু কেন? তার জবাবে রফিন কিছু বলতে যাবে, তার আগে স্থবির হলো মাহা। নাহা সুইটার্ট, দ্রুত এদিকে আসো, আমার লাগেজটা একটু গুছিয়ে দাও। নাহা একই ভঙ্গিমায় অবাক হয়ে গেল যেন। মাহা লাগেজ গোছাতে লাগলো। অন্যদিকে নাহার কাজে ব্যস্ত হবার সঙ্গে সঙ্গে মাহা কটমটিয়ে তাকালো রফিনের দিকে, চোখ ইশারায় বোঝালো রুম থেকে বেরিয়ে যেতে। রফিন বোকা দৃষ্টি মেলে বুঝলো তার দেখে তার কি দোষ। পরক্ষণে মাহার রাগী দৃষ্টির কাছে হার মেনে সেও সেখান থেকে প্রস্থান করলো। ঘড়ির কাঁটা সকাল 7:35। বাড়ির সকলে জড়ো হয়েছে বড় গার্ডেন এরিয়ায়। একে একে মহল ছেড়ে বেরোচ্ছে গাড়ির বহর। প্রবীণের একটু আগে আগে বেরিয়েছে, বাকি আছে বাড়ির নবীন প্রাণগুলো। প্রস্তুতি চলছে তাদের বেরোনোর। রিশাদ এসেছে মুহূর্তখানেক আগে। নিহিতার সে সেম ব্যাচের হওয়ায় ঠিক করেছে এই গাড়িতেই যাবে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। রিশাদ আর মাহা মিলে নবীন সদস্যের সংখ্যা মোট দাঁড়িয়েছে 10 জন। এতগুলো মানুষ এক গাড়িতে গেলে চেপে বেশি যেতে হবে, আর দুটো গাড়িতে গেলে তারা বিভক্ত হয়ে যাবে। অস্থির এই দোলচাপনের মধ্যে রফিন নিজের বাইক নিয়ে বেরোতে দেখা গেল। সকলে স্মিত দৃষ্টিতে তাকালো। নীলকে বলল, তুই বাইকে যাবি? হ্যাঁ। কোনো প্রবলেম? প্রবলেম নট। তাহলে তুই রাফাকে সঙ্গে নিয়ে যা। তার কথায় রাফা গাড়ির ভেতরে থেকে বলল, একদম না নীল ভাইয়া, আমি রফিন ভাইয়ের সাথে একদম যাব না। নীল শান্ত দৃষ্টিতে তাকালো। চুপসে গেল রাফা সহ সকলে। মূলত তার সাথে জোর গলায় কথা বলার সাহস কারণেই। তৎক্ষণাৎ পাশ থেকে তিহু বলল, এমন শকুনের মতো তাকানোর কি আছে? রাফার সিট রাফা বুক করে ফেলেছে। ঝামেলা হয়েছে মাহাকে নিয়ে, তাই মাহাই যাবে ব্রাদারের সাথে। আর এমন কথায় চমকে উঠল মাহা। কোনরূপ ভাবান্তর দেখা গেল না রফিনের মাঝে।
আমি যেতে পারবো না তিহু, তুই তো জানিস আমি রাইডিং এ ফোবিয়া আছে। না জানি না তো, এমন ফোবিয়া আবার কবে হলো তোর? আজ থেকেই, ফিসফিসিয়ে কথাটা বলল মাহা। রাউফিন বাইক স্টার্ট দিতে দিতে বলল, যা করার জলদি করো সিস্টার, আমার হাতে বেশি টাইম নেই। মাহা কিছু বলতে যাবে, তিহু তাকে আটকে দিয়ে বলল, এটা তো আর তোর এক্স বয়ফ্রেন্ড রফিন না, এটা আমার ব্রাদার রফিন। যা, আর কোনো কথা বলিস না, দ্রুত উঠে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এক প্রকার ঠেলে ঠুলে তাকে বাইকে তুলে দিল তিহু। মাহা এমন এক অবস্থায় যে না তোর কাউকে কিছু বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। আশেপাশে সবাই তাকিয়ে তার দিকে। এমন অবস্থায় বাইকে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই তার। সে বাইকে উঠতে রফিন বলল, নিজের ইচ্ছে উঠেছে তাই ধরে বসেন মিস, পড়ে গেলে কিন্তু আমি কোনো দায়ভার নিব না। না না ব্রাদার, তুমি কোনো চিন্তা করো না, ও ধরেই বসবে। কি মাহা, ধরে বস। মাহা তাতে দাঁত চেপে সহ্য করলো সবটা। এক প্রকার খামচে ধরলো রফিনের কাঠটা, যেন খুবলে নেবে মাংস। রফিনের ওপর তো এমনিতেও মেজাজ গরম হয়ে আছে, তার উপর জুটেছে তিহু। তার ইচ্ছে হচ্ছে একটার ওপর আরেকটা কে রেখে আছাড় দিতে। সে ধরতে বাঁকা হেসে বাইক স্টার্ট দিল রফিন। সেও শব্দ করে এগিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ছাড়লো নিহিতের গাড়িটা। রফিনও রওনা দিল তারাও। তবে তিহুর জন্য পর্যাপ্ত জায়গার অভাবে সে আর নীল বিভক্ত হয়ে পড়েছে। ঠায় দাঁড়িয়ে আছে তারা। গাড়িটা দীর্ঘ আড়ালে যেতে তিহু বলল, এভাবে কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে নাকি কোনো ব্যবস্থা হবে? তার কথার জবাবে তিহু কিছু বলল না। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে লাগলো। তিহু বিরক্ত হয়ে বলল, কি হলো, শুনতে পাচ্ছে না? নীল ফোন থেকে মাথা তুলে বলল, আমায় কিছু বলছো? তা নয় তো কি, হাওয়াকে বলছি। বলতেই পারো, বাজে বকা বন্ধ করুন, আপাতত যাওয়ার ব্যবস্থা করুন। সবাই চলে গেছে কত দূর সে খেয়াল আছে? আছে। তিহু মুখ কুঁচকে তাকালো। পরক্ষণে নীল, বাই দ্য ওয়ে, কিসে যেতে চাও? মনে হচ্ছে যদি আমি হেলিকপ্টার বলি উনি যেন আমাকে হেলিকপ্টারে করে নিয়ে রওনা দিবে। অন্যমনস্কভাবে কথাটা বলে তৎক্ষণাৎ সেটাই ধরে ফেললো নীল। বলে, দেখতে পারো। ঢং দেখে পাচ্ছি না। পারেন আমার ব্রাদারের মতো করে বাইকে নিয়ে চলেন। ফিসফিসিয়ে কথা বলল তিহু। তবু সেটা কর্ণগোচর হলো যেন নীলে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো সে, বাইকে যেতে চাও? তিহু জবাবে তার দিকে ঘুরলো। শুধু নীল তৎক্ষণাৎ একটা ছেলেকে ইশারা করতেই এগিয়ে আসলো। নীলের বাইকটা ইয়ামা খচিত নেভি ব্লু কালারের বাইকে উঠে বসলো নীল। একটা লেডিস হেলমেট এগিয়ে দিল তিহুর দিকে। স্মিত তিহু সেটা গ্রহণ করলো। নীল তার হাত ধরে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো। ভারসাম্য হারিয়ে তিহু তার এতটা কাছাকাছি চলে আসলো যে নীলের বুকে ধাক খেলো তার মাথাটা। অবাক হয়ে সে কিছুক্ষণ চেয়ে রইল নীলের দিকে। কিছুটা ধমকে সুরে কথাটা বলল নীল, হিজাব কই? হিজাব বাঁধনি কেন? তিহু মাথা নিচু করে ঘাবড়ানোর স্বরে বলল, আসলে আমি হিজাব বাঁধতে পারি না, তাই আর কি, নো এক্সকিউজ। এরপর থেকে আর কখনো যেন হিজাব ছাড়া বেরোতে না দেখি, আন্ডারস্ট্যান্ড? তিহু সামান্য মাথা নাড়ল। নীল সূক্ষ্ম হাসলো। অতঃপর হেলমেট অতি সযত্নে পরিয়ে দিল তিহুকে। বাইকে উঠে বসলো সে। শক্ত করে ধরে বসো। বসেছি তো। কই, আমি তো ফিল পাচ্ছি না। মানে মানে তোমার মাথা শক্ত করে ধরে বসো। নাইদার তুমি পড়লে আমার কোনো দায় নেই। তিহু কিছুটা এগিয়ে এসে নীলের কলারের দিকটা শক্ত করে ধরলো। সামান্য মুচকে সে বাইক স্টার্ট দিল নীল। ঘড়ির কাঁটায় বিকেল 4:15। দিগন্ত জুড়ে রক্তিম মেঘের খেলাঘর। দুটো বাইক পাশাপাশি ছুটছে জাফলং এর নির্জন পথ ধরে। চারিধারে সবুজ শ্যামল বক্ষবিট আর নাম না জানা লতানো ফুলের সমারোহ। গাছের ডান পাশে বাম পাশে মিলেছে একই রূপ। নতুন রুমে সেজেছে প্রকৃতিটা। চারিধারে সবুজ শ্যামলের বক্ষ। মূলত সারাদিনের দীর্ঘযাত্রায় দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে সেরেছে চারজন একসাথে। দেখা হয়েছিল তাদের সেখানেই। তখন থেকেই একসাথে ছুটছে তারা। রফিনের মুখে মৃদু হাসি বিদ্যমান, যেন বিশ্ব জয় করেছে আজ। এদিকে মাহার আগে ফুসে উঠেছে তিহর বিষময় ভাবাপন্ন মুখশ্রী। সামান্য স্বাভাবিকতা এসেছে কিছুক্ষণ হলো। মূলত জাফলং পৌঁছে গেছে তারা। ঘন্টাখানেকের মাঝে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। বাইক চলাকালীন এক পর্যায়ে রফিন নীলের দিকে ফিরে বলল, কতকাল পর তোর মামা বাড়ি যাচ্ছি বলতো, খেয়াল নেই? অপ্র মিক্সডলি বছর 17। একদম 7 বছর বাদে যাওয়া হচ্ছে। বছর 7। একদম 7 বছর পর যাওয়া হচ্ছে। তবে এবার দেখ, একদম জীবনসঙ্গীর সাথে। তার এমন কথায় মাহা তার ঘাড়ের বিকটভাবে
দিকটা খাবলে ধরলো। রফিন অপ্রস্তুত হাসলো। ইয়ে মানে তুই সিস্টারকে নিয়ে যাচ্ছিস না, তাই বললাম আর কি। মাহার খমচানি কিছুটা শিথিল হলো। রফিন হেলমেটের আবরণে বদ্ধ ঠোঁট দুটো প্রশস্তভাবে জিভ ভিজিয়ে নিল। তাহলে কি বলিস ব্রো, একটা গান গাওয়া যাক, জার্নি টায়ার্ডও কিছুটা কমবে, সঙ্গে সঙ্গে একটা এনজয়েবল হবে। তার কথা জবাবে নীল কিছু বলতে যাওয়ার আগে তিহু তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ইনিয়ার গান ও এমজি, তাহলে আজ গান শোনা হবে না, এর থেকে বরং গানটা তুমি গাও, আমার ভীষণ বোর লাগছে। কি বলো সিস্টার, তুমি কি আমার ব্রোকে ছোট করলে নাকি? সত্যিটাই বললাম শুধু। রফি নীলের দিকে ফিরে বলল, ওই নেতা সাহেব, কিছু বলিস না কেন? আর কথার জবাবে নীল বাঁকা হাসলো। কিছুক্ষণ পর গলা খাকারি দিয়ে হঠাৎই রফিন গান ধরলো। প্রেমের প্রেমেরই গান পেয়েছে, মানে রাতের অন্ধকার। দু চোখের কালো মুছে তাকালো পূর্বের বন্ধ দ্বার। কখনো শুনি নাই কি গান। তিহু যখন গানের অনুভবে বিভোর, ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে নীল গিয়ে উঠল, রাত জাগা পাখি ডাকে ওই দূরে, স্বপ্নরা ডানা মেলে রোদ্দুরে, দূরে দূরে তবু কেন সেথায় সাথিয়া। তিহু অবাক দৃশ্যে চেয়ে আছে লুকিং গ্লাস থেকে ভেসে আসে নীলের অবয়কে। পাশ থেকে রফিন গাইলো, দূরে দূরে তবু কেন সাথিয়া, মন তোকে দিলাম নীল, এ মন তোকে দিলাম। রফিন মুচকে এসে এক ঝলক তাকালো নীলের দিকে, অতঃপর আলতো করে কাঁধে হাত রেখে মাহার হাতটা আলকোছে ধরে গাইতে লাগলো, আমার এই মন জীবন শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার। নীল লুকিং গ্লাসে তিহুর দিকে চেয়ে গাইলো, উত্তর খুঁজে পেল প্রশ্নরা, সত্যরা ছোঁয়া পেল স্বপ্নেরা, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। অতঃপর দুজন একসঙ্গে গিয়ে উঠল, মন মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম।